নাও এখন এখান থেকে এই দুটো সলভ করো। ইসি শুনছে না, গাইগুই করছে। মুইন বলল। করো বলছি। ইসি মাথায় দুষ্টমি চাপলো। কখনো মুইনের চশমা খুলে নিচ্ছে, কখনো ওর অ্যাডামস অ্যাপেলে চিমটি কাটছে, কখনো ওর মাসল দেখছে। মুইন বাচ্চাদের মতো কর্মকাণ্ড দেখে বলল, পড়ার সময় পড়া। স্টপ দিস। তুমি না কেমন জানি হয়ে গিয়েছো এসপি। কেমন হয়ে গিয়েছি? কেমন অনাগ্রহী আমার প্রতি। এটা কেমন কথা ইসি? কেমন বেহুদা কথা? বিরক্ত হয়ে বলে মুইন। বেহুদা কথা নয়। হ্যাঁ, আমাকে পড়াবে। পড়ানোর সময় তুমি খুব সিরিয়াস হয়ে যাও মানলাম, তাই বলে আমাকে নোটিসও করবে না তুমি? আজ আমি তোমার পছন্দের নাইটিটা পরেছি, দুই একটা কমপ্লিমেন্ট তো পেতে পারি। মুইন এতক্ষণে খেয়াল করলো রানী গোলাপি রঙের একটা সফট সিল্কের নাইটি। এটা মুইনের ভীষণ পছন্দের। পরলে তার বইয়ের দিকে তাকালে মুইনের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, অথচ আজ খেয়ালই করলো না। সারাদিনের ব্যস্ততায় মুইনের মাথা সবসময় ঠিক থাকে না আজকাল। রোমান্টিকতা আসে না। মুইন লজ্জিত হলো। ইশিকে কাছে টেনে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে নিজের ভুল কনফেস করে বলল, আই এম সরি বউ, ইউ আর লুকিং সো অ্যাডোরেবল লাইক এ পিঙ্ক কটেন। ইশির মন ভুলল না। এতটা হালকা ইম্যাচিওর আচরণ মুইনের সাথে সে করেনি আগে। আজ অকারণে ব্যাপারটাকে টানলো। বলল, এটা হয়তো স্বাভাবিক। বিয়ের পরে প্রথম প্রথম স্বামীরা দু চোখে বউ ছাড়া কাউকে দেখতে পায় না, একেবারে বউয়ের কাছে পড়ে থাকে। আর দুদিন গেলে তখন ওই আকর্ষণ, ওই ব্যাকুলতা খুঁজেই পাওয়া যায় না। তখন তারা অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাঙালি পুরুষ আফটার অল। আমি তো চাই না তুমি সব সময় দেখো আমাকে, ও সব আহ্লাদ চাই না। আমি চাই যখন যখন আমি তোমার মনের মতো করে সাজবো তখন আমাকে দেখো, অথচ তোমার চোখই পড়ে না আমার দিকে। মুইন শান্ত চোখে ইশির দিকে তাকিয়ে আছে। ইশি ওর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি মাম্মা পাপা এরা আমাকে কত বুঝিয়েছো বিয়ের ব্যাপারে। এইবার আমি কিছু বলি ফরাজি? আমি নিজে যতটুকু বুঝেছি তোমাকে বলি। শোনো তবে, বিয়ে হচ্ছে এমন একটা টার্ম, এই সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা লালন করতে হয় প্রতিটি দিন, প্রতিটি মিনিট, নয়তো শুকিয়ে যায়, ম্যারমেরে হয়ে যায়। মুইন নির্নিমেষ দেখছে ইশিকে। ইশি চুপ হয়ে যায়। সে এতগুলো কথা মুইনকে কেন বলল সে নিজেও বুঝতে পারছে না হঠাৎ। তবে মুইন বুঝে নিল সবটা। আসলে বউ লোকের মনটা এমন। সম্পর্কের শুরু থেকে মুইনের কথায় কথায় ওকে কাছে টেনে নরম আদর দেওয়া, কথায় কথায় সৌন্দর্য নিয়ে মন্তব্য করা, ওকে যখন তখন চুমু খাওয়া বা দুজনের রোমান্টিক মুহূর্ত, এসব পরিস্থিতির চাপে আর হয়ে ওঠে না আগের মতো। মুইন সময় দিতে পারে না, কিংবা ক্লান্ত থাকলে হয়ে ওঠে না। এসব দিন দিন নোটিশ করে ইশি তার অবচেতন মনে গেঁথে রেখেছে। আজ কথায় কথায় বলে ফেললো মুইনকে, করে ফেললো নীরব অভিযোগ। মুইন শুকনো হাসি হাসে। এই মেয়েরা এত বোকা, ওরা যদি বুঝতো সারাদিন একটা পুরুষের উপর দিয়ে কতটা ধকল যায়। বিয়ের পর নতুন নতুন ইশিকে কোলে তুলে ঘরময় পায়চারি করেছে, আহ্লাদে আহ্লাদে ভরিয়ে রেখেছে। নারী মনে গেঁথে গিয়েছে ওই সুখ। বাস্তবতা বোঝেনি, ভাবেনি এ ব্যাপারগুলো তো সবসময় করা সম্ভব না একজন স্বামীর পক্ষে। ইশি শুয়ে পড়লো ওপাশ ফিরে। তার হঠাৎ মনটা খারাপ হলো। মুইন বই খাতা সরিয়ে রেখে ওকে কোলে তুলে নিল। ইশি উদাস গলায় বলল, অভিযোগ করিনি আমি, ছাড়ো। মুইন ছাড়ে না, তির্যক হাসি হাসে। ইশি সে হাসি দেখে অভিমানে ফেটে পড়ে, তবে বুঝতে দেয় না। শান্ত স্বরে বলে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ। তুমি ক্লান্ত থাকো, ক্লান্ত থাকলে এসব রোমান্টিক কথা আসে না মুখে। অল রাইট। মুইন এবার হাসিতে ফেটে পড়ে। কিছুক্ষণ হেসে বলে, দিনকে দিন টিনেজার মেয়েদের মতো হয়ে যাচ্ছ। হ্যাঁ, সেটাই। অভিমানে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত ইশি, কিন্তু মুইনের পুরুষালী শক্তির কাছে অপারগ। মুইন ওকে কোলে নিয়ে পুরো কটেজ ঘুরে বলল, এই যে সামনের এক সপ্তাহ রাইড আজকে করিয়ে দিলাম, হ্যাপি? তারপর মিঠির দিকে তাকিয়ে বলে, তুই সাক্ষী, কিন্তু তোর মা যেন পরে অস্বীকার না করে। ইশি নিজেকে ছাড়িয়ে নিতে চায়, পারে না। ওকে বিছানায় শুইয়ে মুইন ওর উপর আধা শোয়া হলো। ইশি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। মুইন জোর করে তার দুগাল চেপে নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রাখে ইশি আবারও মুখটা ঘুরিয়ে নেয়। এভাবে আধা ঘন্টা চলে যাওয়ার পরে মুইন শেষমেশ রাগ দেখিয়ে বলে, বাড়াবাড়ি হচ্ছে। আমি সব অভিযোগ শুনেছি না, স্বীকার করেছি না? ওকে ধাক্কা মেরে উঠে ইনশিরা। মুইন হাত টেনে ধরে আবারও গম্ভীর হয়ে বলে, বাড়াবাড়ি হচ্ছে। টেনে ইশিকে আবারও শুইয়ে দেয়। আদুরে ধস্তাধস্তির এক পর্যায়ে হেসে ফেলে ইশি। তার রাগের নাটকটা আর চালিয়ে যেতে পারল না। ধরা খেয়ে গেল সে। মুইন কয়েক মিনিটের জন্য হাঁ করে তাকিয়ে থেকে বলে ওঠে, কি ওরে নাটকবাজ, এই ব্যাপার? তবে দাঁড়াও। বলেই দুটো হাতে আটকে দিল ইশির দুটো হাত। হঠাৎ মুইনের এমন আক্রমণে হকচকিয়ে ওঠে ইশি, ছটফটিয়ে ওঠে। এবারও ছাড়া পেতে মরি আসে। ওকে পুরোটাই আয়ত্তে নিয়ে মুইন বলল, অনেক বাড়াবাড়ি।
অনেক বাড়াবাড়ি, এখন করো বাড়াবাড়ি দেখি। ঈশি ছটফট করছে, বলছে, মইন অভিযোগ করব না, আমি অঙ্ক করব। আর এমন করব না, আমি পড়তে বসবো, পড়াও আমাকে। হাসছে মুইন। দু হাতের বাঁধন দৃঢ় করে ঈশির গালে গাল ছুঁয়ে বলল, অঙ্ক পরে, আগে বাড়াবাড়ির হিসেবটা বুঝে নিতে চাই। সময় ঠিক বিকেল 5:55। নিতিন মজুমদারের এই সময়ের নিয়মিত খদ্দরের বাইকটা এসে থামলো তার স্টলের ছাউনির নিচে। স্টলে আপাতত খদ্দের বলতে দুজন আছে। তাদের উপেক্ষা করে নিতিন সদ্য আসা আগন্তুকের দিকে তাকিয়ে নির্মল হেসে বলল, কি অবস্থা বাবা? ইরফান হেলমেট সরিয়ে বাইকের মিররে নিজের মুখটা দেখে, চুল ঠিক করে ত্রস্ত পায়ে হেঁটে এসে বসলো। একটা চওড়া হাসি হেসে বলল, এই তো মামা। ইরফানের হাতে চা ধরিয়ে দিয়ে নিতিন অন্যান্য কাস্টমার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইরফান একটা সিগারেট ধরিয়ে চায়ে চুমুক বসিয়ে দৃষ্টি রাখে ছায়ানটের গেটে, রোজকার মতো। আজ প্রণমীর মনটা খুবই প্রফুল্ল, সবাইকে টপকে স্যারের প্রশংসা করিয়েছে বলে। এই একটা ব্যাপারে প্রণমী খুব বাচ্চামো করে, তার কাছে একটা সুখকর জগৎ হলো তার গান। হাসতে হাসতে তার ব্যাচমেটদের সাথে বেরোয় প্রণমী। মিস জেনি এক হাত ধরে রেখেছে। প্রণমীর গানের ক্লাসের ব্যাচমেটরা বিভিন্ন বয়সী, 8 থেকে 48, অনেক স্টুডেন্ট ছায়ানটে। ওরা আজ সবাই ফুচকা খাবে বলে এত আনন্দ করছে। ছায়ানটের গেটের সামনে একটা ফুচকা ভ্যান দাঁড়িয়ে আছে, হাসাহাসির বন্যা বয়ে যাচ্ছে যেন। প্রণমী তার থেকে সিনিয়র ব্যাচমেট মিনতি আন্টির গায়ে আছড়ে পড়ছে হাসতে হাসতে। চায়ে চুমুক না দিয়ে এক দৃষ্টে প্রণমীকে দেখছে ইরফান। এতটা দূর থেকে প্রণমীর মিহিকণ্ঠের খিলখিল হাসি তার কানে এসে বাজছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে আছে, না সিগারেট ফুঁকছে না খাচ্ছে চা। সিগারেট পুড়তে পুড়তে তার হাতে ছ্যাঁকা লেগে যেতেই তার হুঁশ ফেরে। হাত থেকে ওটা দ্রুত ফেলে সিগারেটটাকেও একটা গালি দেয় সে। নিতিন মজুমদার কাস্টমার সামলে ইরফানকে দেখে। তিনি এই কয়দিনে অনেকটাই বুঝেছে ছেলেটির সাথে তার বড় ভাব। যথেষ্ট মার্জিত আর সভ্য একটা ছেলে। হঠাৎ করে নিতিন আজ বললেন, বড় ভালো মেয়েটি, বাড়ি লক্ষ্মী, বাড়ি গুণী। ইরফান প্রণমীর দিকে থেকে দৃষ্টি সরিয়ে নিতিনের দিকে তাকায়। নিতিন নতুন এক কাপ চা বানাতে বানাতে বলতে থাকে, আমি তো জানতাম না ও আমার মেয়ে দুর্গার সাথেই গান শেখে, ওই একাডেমিতেই। দুর্গার থেকে জেনেছি মেয়েটি খুব ভালো গান করে। ওকে নিয়ে ছানাট একাডেমি টিচারদের আলাদা ভাবনা। তবে জানো মেয়েটির কত কষ্ট, একে তো অন্ধ, তারপর কিছু মাস আগে নাকি একটা পাজি জানোয়ার বড়লোকের বেহারঙ্গা বেয়াদব ছেলে ওকে তুলে নিয়ে গিয়েছিল। এক রাত মেয়েটিকে আটকে রেখে নির্যাতন করে ছেড়ে দিয়েছে। ইরফানের মুখটা আকস্মিক পাংশু বর্ণের হয়ে যায়। গম্ভীর শ্যামবর্ণের মুখে ঘামের ফোঁটা জড়ো হচ্ছে। নিতিন বলতে থাকে, আর ওর পরিবারকে কেস তুলতেও বাধ্য করেছে ছেলের পরিবার। মেয়েটা 1 মাস কথাও বলতে পারি নাই ঠিক মতো। তারপরও এই একাডেমির সব টিচার আর ওর বেস্টমেটরা মিলে ধীরে ধীরে ওকে স্বাভাবিক করে তুলেছে, হাসিয়েছে। এই সব কিছুই দুর্গার থেকেই শুনলাম সেদিন। ইরফান নিতিনের কথা চুপচাপ শুনে তাকায় প্রণমীর দিকে। সাদা রঙের কুর্তি পাজামা পরনে আজ, একটার পর একটা ফুচকা মুখে পুড়ছে, খাচ্ছে আর চেঁচিয়ে বলছে, মামা আরো ঝাল দিন, আরো ঝাল। ইরফান দেখতে থাকে তরুণীর চঞ্চলতা। মিস জেনির ধমক শুনছে না, বাচ্চাদের মতো বায়না করে বলছে, আরো খাবো আমি। ওই আদুরে মুখ আদুরে আচরণ। প্রণমী আজ ভিন্ন রূপে ইরফানের চোখে। ইরফান খেই হারিয়ে ফেলল নিজের। হঠাৎ কল্পনায় দেখল প্রণমীকে সে বারণ করছে, প্রণমী তার কাছে আহ্লাদ করছে। আরো খাবো আমি। আচমকায় অস্থির হয়ে ওঠে ইরফানের মন। নিজের কল্পনা দেখে নিজেই অবাক। এসব কি ছাতা ভাবছে সে? তার মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। দৃষ্টি তীক্ষ্ণ করে ইরফান মন দেয় প্রণমীর কর্মকাণ্ডে। গপাগপ গিলেই যাচ্ছে ফুচকা। আচমকা নিতিনের কণ্ঠস্বরে তার দিকে তাকায় আবারও। নিতিন কণ্ঠে ভীষণ আফসোস মেখে বলতে থাকে, এত বড় সর্বনাশ কোনো মানে হয় বলো? অমানুষের ভরে গিয়েছে দেশটা বাবা, বুঝলে? এখন কি হবে মেয়েটার? একে তো অন্ধ, তার উপর এত বড় কেলেঙ্কারি। কেউ গ্রহণ করবে এই মেয়েকে? কেউ না। এই সব অমানুষদের ফাঁসিতে ঝুলানো উচিত। ইরফান এখনো নিরুত্তর। নিতিন আরো কিছুক্ষণ আপন মনে বকবক করে চুপ হয়ে যায়। প্রণমীরা চলে যায় ছায়ানটের সামনে থেকে। চায়ের বিল মিটিয়ে দিয়ে ইরফানও উঠে দাঁড়ায় ধীরে ধীরে। সময় বিকাল 5:38। ছায়ানটের প্রতিষ্ঠাতা ওরফে প্রধান ওস্তাদ নিখিলেশ বড়ুয়া নিজের রিক্লাইনার চেয়ারে হেলান দিয়ে ঝিমোচ্ছিলেন। রোজ সকাল বিকাল 2টো ব্যাচে তিনি তালিম দেন, বাকি ব্যাচগুলো তার মেয়ে সামলায়। এই একাডেমিতে মোট 5টা ব্যাচ গান শিখে যায়। দিনের শেষ ব্যাচ হচ্ছে প্রণমীদের ব্যাচ। এখন নিখিলেশ বড়ুয়ার একটু বিশ্রামের সময়, তারপর একাডেমিতে তালা লাগিয়ে সে বাড়ি যাবে। ভারী স্বাস্থ্যের 68 বছর বয়সী নিখিলেশ বড়ুয়া ইদানিং বেশ ক্লান্ত থাকেন।
দরজায় নক করে ক্লাসে ঢুকে তার বড় মেয়ে সন্দীপ্তা। নিখিলেশ বড়ুয়া চোখ বুজেই বলে, একটু চা দিয়ে যা তো মা, খেয়ে বেরোই। মেয়ের কথায় নিখিলেশ বড়ুয়া চোখ মেলে তাকায়, দৃষ্টি দেয় দরজার দিকে। দরজার কাছে দাঁড়িয়ে আছে ইরফান মির্জা। নিখিলেশ বড়ুয়াকে সবিনয়ে সালাম দিয়ে ক্লাসরুমে ঢুকলো। নিখিলেশ বড়ুয়া সালামের জবাব দিয়ে অবাক হয়ে তাকিয়ে রয় ইরফানের দিকে। ইরফানের ঠোঁটে ছেয়ে আছে আন্তরিক হাসিতে। ভদ্রমতন দাঁড়িয়ে নিচু স্বরে বলল, কেমন আছেন ওস্তাদজি? বিস্ময় কাটে না নিখিলেশের। অস্ফুটে বলে, বসো। ইরফান নিখিলেশের সামনে একটা চেয়ার টেনে বসে আবারও বলে, চিনতে পারেননি আমাকে? নিখিলেশ চিনতে পেরেছে, বইকি খুব ভালো করে চিনতে পেরেছে। চেহারার ছাটকাট যতই সুপুরুষের হোক না কেন, গোটা মুখে রয়ে গিয়েছে সেই ষষ্ঠ শ্রেণীর বালকের ছাট। নিখিলেশ বড়ুয়া কিছু সময় দেখে ফিরে যায় অতীতে। মনে পড়ে যায় যেদিন সাবেক সাংসদ ইয়াসার মির্জার স্ত্রী 6 বছরের একটা শিশু ছেলের হাত ধরে বাড়িতে গিয়েছিল। তখন নিখিলেশের এই ছায়ানট একাডেমি ছিল না। সে তার টিনশেড ঘরের সামনে একটা ছোট রুম বানিয়ে বাচ্চাদের গান শেখাতেন। সেই শিশুটি ছিল ইরফান মির্জা। তার কাছে একটানা ক্লাস 6 পর্যন্ত গানের তালিম নিয়েছে। গাইতো ছেলেটা বড্ড ভালো, তবে আচরণ ছিল অতি চঞ্চল, দুষ্টু ছিল ভীষণ, আর ছিল রকচটা। তার একাডেমির এক স্টুডেন্ট একদিন ইরফানের এক বোনের ভারী স্বাস্থ্য নিয়ে মজা করেছিল। সেই ঘটনার সূত্র ধরে একাডেমির 2 ছেলেকে মেরে বাড়িতে গিয়েছিল। অনেক ঝামেলা করে গান শেখা বাদ দিয়ে দিয়েছিল। নিখিলেশ বড়ুয়া শত চেষ্টা করেও আর গান শিখাতে আনতে পারেননি। দিন দিন প্রচণ্ড জেদি হয়ে গিয়েছিল ছেলেটা। আজ এতগুলো বছর পরে ছেলেকে চিনতে নিখিলেশের মোটেও অসুবিধা হয়নি। ইরফান আবারও হেসে বলল, চিনতে পারেননি আমাকে? মাথা ঝাঁকায় নিখিলেশ, মুখে বলল, চিনতে পেরেছি। তোমাকে না চেনা কোনো ব্যাপার না। তোমার বড় ভাই আর তুমি হুবহু তোমাদের দাদা ইমতিয়াজ মির্জার ইয়াং বয়সের চেহারার অদল পেয়েছ। কেমন আছো তুমি? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। কি অবস্থা বলো, হঠাৎ এখানে? বেশ অবাক হলাম। ইরফান সামান্য হেসে বলল, আমি কাজ শিখতে চাচ্ছি আবারও। গান আর তুমি? নিখিলেশ আরো অবাক হয় ভীষণ। ইরফান মাথা ঝাঁকায়। নিখিলেশ বললেন, এত বছর পর হঠাৎ করে এই শখ হলো হঠাৎ, অবসরও শিখবো। নিচু গলায় জবাব ইরফানের। ইচ্ছা, শখ? ইরফান নিশ্চুপ। নিখিলেশ ওকে কিছুক্ষণ দেখে বলে, বেশ শান্ত লাগছে দেখে। কি করা হয় এখন? পড়াশোনা? মাস্টার্স এক্সাম দেবো সামনে। আপাতত বাড়ির ব্যবসা দেখছে, ওখানে জব করে। আহ, দারুণ। তো গান শিখতে চাও? জি। চর্চা আছে? ওভাবে নেই। বেশ। হারমোনিয়াম ভুলে গিয়েছো? না, সবকিছুতে মাঝে সাঝে হাত লাগাতাম ইচ্ছে হলে। নিখিলেশ বড়ুয়া কিছুক্ষণ ভাবলেন। ইরফান বলল, আপনার বিকেলের ব্যাচে ভর্তি হতে যাচ্ছে, প্রসিডিউর কি? তুমি আগামীকাল সকালে এসো। আমার মেয়ে সন্দীপা তোমার ভর্তি নেবে। আগস্টের শুরু। গরম তুলনামূলকভাবে বেড়েছে। শহুরে জীবন দুর্বিষহ। এই গরমে বড্ড হাঁসফাঁস লাগে প্রেরণার। ইদানিং মন মেজাজ দীর্ঘ সময় ঠিক থাকে না। এই গরমে মাথার ঘিলুও টকবক করে ফুটতে থাকে সর্বদা। আজ ভীষণ শরীর খারাপ প্রেরণার। এতটাই খারাপ যে ক্যাটারিং সার্ভিসের অফিস থেকে একা ফিরতে পারেনি। ম্যানেজার সাব্বির পৌঁছে দিয়ে গিয়েছে। প্রীতম একটা ইন্টারভিউ দিয়ে তখন সবেমাত্র ফিরেছে। একটা গেমিং সফটওয়্যার কোম্পানি, বেতন প্রায় 1.5 লাখ টাকা। যদিও ফ্রিল্যান্সিং করে যথেষ্ট উপার্জন করে প্রীতম, তবুও শ্বশুরের কাছে চাকুরিবিহীন। সে তো বেকার। নিজের বেকারত্বের ট্যাগটা মুছতে চাকুরির জেদ ঢুকেছিল মনে। আজকে ইন্টারভিউ ভালো হয়েছে, প্রীতম আশাবাদী। আপুর এই হাল দেখে আতকে উঠে প্রীতম। ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর কিছু টেস্ট দিয়েছে। হিমোগ্লোবিন কম। বাড়িতে এনে ভীষণ রাগারাগি করেছে বোনকে প্রীতম। খাওয়া দাওয়া নিয়ে বড্ড উদাসীন প্রেরণা। তাই বিকেলে দেশের বাড়ি থেকে মুবিরা এসেও একই কাজ করলেন। ভীষণ বকলেন প্রেরণাকে। তার চেঁচামেচি গিয়ে ঠেকলো প্রেরণার বিয়েতে। কেন বিয়ে করছে না প্রেরণা? কেন জেদ ধরে আছে? এই যুবতী বয়সে আর কত একা থাকবে? দিন দিন নিজেকে নিয়ে ভাবছেই না প্রেরণা। প্রেরণা রুগ্ন কণ্ঠে বিরক্তি মিশিয়ে ফুপিকে বলল, থামবে তুমি? এসব কি শুরু করেছো? মুবিনা ঘর থেকে বেরিয়ে যায়, তবে থামলেন না। ওপাশে গিয়ে চিল্লিয়ে বলতে লাগলেন, প্রীতম, প্রণমী, ইনায়া প্রীতমের ঘরে। তারা রুবিনার কথা চুপচাপ শুনছিল। মুবিনা গিয়ে ওদের 3 জনের সামনে বসে জ্ঞান দেওয়ার মতো করে বলতে লাগলেন। ইনায়া আমতা আমতা বলল, কিন্তু ফুপি, এটা তো আপুর লাইফ, আমরা ছোট হয়ে কি করে বোঝাবো? প্রণমী ভাবির সাথে তাল মিলিয়ে বলে, ঠিক তাই, আপু তো শুনলে আমাকে চড় মারবে। প্রীতম চোখ মুখ কঠিন করে। ঠান্ডা মাথায় এতক্ষণ ফুপির কথাই শুনছিল। আকস্মিক বলে উঠে, তোমাদের কারো কিছু বলতে হবে না আপুকে। বিষয়টা নিয়ে আমি এবার এগোবো। এবার একটা বিহিত করতে হবে।
ভাইয়ের উপর আর খেপল না প্রেরণা, শুধু শুনে যাচ্ছে ভাইয়ের কথা। প্রীতম অসহায়ের মতো মুখ করে বোনকে বোঝাতে থাকে। পুপি তো কিছু ভুল বলেনি আপু, আমরা পারি তোমার খেয়াল রাখতে। ঘরের দরজা বন্ধ করে তুমি যখন নিশ্চুপ কাঁদো, আমরা বা শুদ্ধ আমাদের অ্যালাউ করো তুমি তোমার কাছে। কিছু বুঝি না আমি গাছে মুখ দিয়ে চলি। প্রেরণা চুপচাপ ভাইকে দেখে খানিকটা সময় প্রসঙ্গ পাল্টে বলে, আমি বুঝি বোঝা হয়ে যাব তোদের? বলেই হাসলো ম্লান। প্রীতম রেগে মেগে বলল, একদম কথা ঘোরাবে না, তুমি আমার কথা শোনো। আচ্ছা, সাদাত ভাইয়ের সাথে একবার কথা বলে তো দেখতে পারো। ইনায় প্রণমী মুখ শুকনো করে প্রেরণার ঘরের বাইরে দাঁড়িয়ে ভাই বোনের কথাবার্তা শুনছে। এখন একটা বড়সড় সুনামি বয়ে যাবে এখানে, সেটা নিশ্চিত। কিন্তু তাদের ধারণা মিথ্যা করে দিয়ে প্রেরণা চুপ থাকে। আসলে তার মাথা ব্যথা করছিল, তর্ক করতে ইচ্ছা করছিল না। প্রীতম আরও কিছুক্ষণ চেঁচামেচি করে শেষটায় বলে, শুদ্ধকে আমরা সবাই মিলে দেখব। তোমাকে দেখা আদৌ আমাদের পক্ষে সম্ভব? একটা নিজের মানুষ তো লাগে আপু। নিশ্চুপ প্রেরণা। ওর নির্লিপ্ততা দেখে চূড়ান্ত বিরক্ত হয়ে প্রীতম হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। নিজের ঘরে গিয়ে বিছানায় বসে থাকে, চোখ মুখ কঠিন করে। ইনু যায় স্বামীর কাছে, প্রীতমের গলারটাই খুলতে খুলতে বলল, আচ্ছা এখন বাদ দাও, ধীরে সুস্থে বুঝিয়ে আপুকে এত জোর করছো কেন? কারণ আমি আপুকে সুখী দেখতে চাই। এই লাইফটা আপু ডিজার্ভ করে না। করে না ইনু, একদমই করে না। কথাগুলো চেঁচিয়ে বলছে প্রীতম। নিজের ঘরে বসে প্রেরণা সেসব কথা শুনতে থাকে মাথা নিচু করে। বিকেল 5:10। আজ নিখিলেশ বড়ুয়া এখন অবধি চুপচাপ বসে আছেন। ঝিরঝিরে বৃষ্টি দেখে আজ স্টুডেন্টও খুব কম। প্রণমী এবং আরো 3 জন মেয়ে, 1 জন মহিলা এবং 2 জন ছেলে রয়েছে। নিখিলেশ বড়ুয়াকে দেরি করতে দেখে প্রণমী বলল, আজ তালিম দেবেন না স্যার? ঘড়ি দেখলেন নিখিলেশ, বললেন, আজ তোমাদের সাথে আরেকজন স্টুডেন্ট যুক্ত হবে এখানে। অবাক হয়ে সবাই অপেক্ষা করতে থাকলো নতুন স্টুডেন্টের। আজ ইরফানের প্রথম দিন ছায়ানটে। 4টায় অফিস শেষ করে 10 মিনিটে পৌঁছেছে সে। বাইকের গতি বাড়িয়ে ছন্নছাড়া উগ্র চঞ্চল প্রকৃতির ছেলেটা তার স্বভাব মতো একটা বেপরোয়া কাজ করে ফেলেছে, যার পরিণতি বহু রকমের হতে পারে সে জানে। তবে তার মনের মাঝে যে কৌতূহল, যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সে ছিল নিরুপায়। শুরু করেছে তার খামখেয়ালি জীবনের আরেকটা খামখেয়ালি অধ্যায়। ফলাফল যাই হোক, পিছু হটার পাত্র সে নয়। ইরফানকে দেখতে পেয়ে নিখিলেশ বড়ুয়া সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন ইরফানকে। ইরফানের শান্ত চোখ দুটো তখন খুঁজছিল প্রণমীকে। প্রণমী তখনও টের পায়নি ইরফান মির্জার কথা। ক্লাসরুমের একেবারে পেছনের সারিতে বসেছিল সে। তবে মিস জেনি তরাক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। পা জোড়ায় কাঁপন ধরেছে মিস জেনি। নিখিলেশ বড়ুয়া সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই আমার বহু পুরনো স্টুডেন্ট ইরফান, এখন থেকে তোমাদের সাথে শিখবে। তোমরা তাকে স্বাগত জানাও। প্রণমী শুরুতে খেয়াল করেনি, যখন নামটা ভালো করে শুনল তৎক্ষণাৎ চমকে উঠল মেয়েটা। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল, কম্পিত স্বরে আওড়ায়, কে? মিস জেনি নির্বাক। হুঁশ ফিরলে কিছু বলতে যাবেন, ঠিক তখনই শান্ত গম্ভীর স্বরে ইরফান সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি ইরফান মির্জা। হ্যালো এভরিওয়ান। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বার কয়েক ঢোক গিলে নেয়। লম্বা লম্বা শ্বাস ফেলে প্রণমী। পেছন থেকে মিস জেনি ফিসফিসিয়ে বললেন, মামনি আসলে ইরফান মির্জা? ইরফানের দৃষ্টি শীতল। প্রণমীর মুখভঙ্গি আচানক কোমল থেকে কঠিন রূপ ধারণ করে ফেলল। বিরক্তিতে মুখটা তেতো হয় মেয়েটার, কপালটা দপদপ করে ওঠে। লোকটার নির্লজ্জতা আকাশ ছোঁয়া, তা প্রণমী টের পেয়েছে সেদিন যখন মুখে গরম চা ছুঁড়ে মারার পরেও প্রণমীদের বাড়িতে গিয়েছে তখন। তবে এই লোকটার মাঝে কি একটু ভয় ডরও নেই? প্রণমী আশ্চর্য হয়। নেই বোধহয়। রাগে বাকরুদ্ধ প্রণমী। এত বড় সাহস! একটুও ভয় নেই লোকটার, এতটা বেপরোয়ার উদ্ধত। ওদিকে ইরফান মির্জা সবাইকে তার পরিচয় দিয়ে সবার সাথে কুশলাদি বিনিময় করার পরে ধীরে ধীরে প্রণমীর সামনে আসে। সেই স্বল্প পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে যায় প্রণমীর। প্রণমীর নাক আর মস্তিষ্ক খুব সাংঘাতিক। সে একবার একটা ঘ্রাণ পেলে সেটা বহুকাল মনে রাখতে পারে। এই ঘ্রাণটা প্রথম পেয়েছিল সে কিডন্যাপ হবার সময়, তারপর অনেকবার পেয়েছে যখন যখন ইরফান মির্জা তার সামনে এসেছে। মিস জেনি হতবুদ্ধি হয়ে গিয়েছে পুরো। প্রণমী ততটাই কঠিন। ইরফান এসে ওর ঠিক সামনে রাখা হারমোনিয়ামের সামনে দাঁড়াতেই কর্কশ্বরে প্রণমী বলে ওঠে, কে? আমি তোমার বিআই ইরফান মির্জা। অত্যন্ত শান্ত স্বরে, শুধুমাত্র প্রণমী যাতে শুনতে পায় তেমন করে জবাব দিল ইরফান। প্রণমীর দাঁতে দাঁত চেপে বসে রয়। নিখিলেশ দূর থেকে প্রণমীকে বলে, প্রণমী মা, তোমার একজন ব্যাচমেট সিনিয়র ভাইয়া উনি, সালাম দাও। চোখ মুখ খিচিয়ে বসে আছে মেয়েটা। নিখিলেশ ইরফানকে বসতে বলায় ইরফান বসলো ঠিক প্রণমীর থেকে কিছুটা দূরে, প্রণমীকে দেখতে দেখতে। অন্যান্য স্টুডেন্টরা তখন নিখিলেশের সাথে কথা বলতে ব্যস্ত। প্রণমী এক প্রকার চেঁচিয়ে উঠে চাপা স্বরে ইরফানের উপর, আপনি এখানে কোন সাহসে এসেছেন? ওয়েট,
আমি এখানে গান শিখতে এসেছি। ফাজলামি তাই না? গান আর আপনি ফাজলামি? বেয়াদবি করো না প্রণমী, আমি আসলে গান শিখতে এসেছি। ঠান্ডা স্বর জবাবটা দিল। হাস্যকর, অত্যন্ত হাস্যকর। উদ্দেশ্য কি বলুন? আবার কি পাকাচ্ছেন আপনি? ভাইয়া ভাবিকে নালিশ করে দেবো নাকি? দাও, কে বারণ করেছে? আবারও শান্ত স্বরের জবাব। থমথমে মুখে বসে আছে প্রণমী। নিখিলেশ বড়ুয়া ইরফানের দিকে মনোযোগ দিলেন। এবার বললেন, আজ তোমার গান শুনবো দেখি, কতটা কি চর্চায় রেখেছিলে, শোনাও তো দেখি। প্রণমী বিস্মিত বিরক্ত, হাত মুঠি করে বসে আছে। গান আর এই লোক, কি আশ্চর্যের বিষয়। দাঁতে দাঁত চেপে ইরফানকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।